নমস্কার বন্ধুরা। দেখো, তোমরা যেমনটা জানো যে আরআরবি টেকনিশিয়ান গ্রেড 3 এর ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল কিন্তু অনেক বোর্ডের ক্ষেত্রে এখন অনগোয়িং চলছে এবং অনেক বোর্ডের ক্ষেত্রে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এতদিন পরেও কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন নিয়ে সবারই মনে যে ধোঁয়াশা সেটা কিন্তু কাটছে না। তো সেই নিয়ে আজকে ডিটেলস আলোচনা করব এবং কী কী প্রবলেম ফেস করতে হচ্ছে, তো সেই সব নিয়েই আজ মূলত আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে প্রথমে একবার বলে দিই যে কী কী ডকুমেন্টস লাগছে। দেখো, ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় মাধ্যমিকের সার্টিফিকেট এবং মার্কশিট সেটার 1 কপি করে জেরক্স লাগছে, সেলফ অ্যাটেস্টেড সেটা লাগছে। উচ্চ মাধ্যমিকেরও কিন্তু উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট এবং মার্কশিট সেই দুটো লাগছে। এবং আইটিআই ক্ষেত্রেও সেম, সার্টিফিকেট এবং মার্কশিট এই দুটো কিন্তু তোমাকে নিয়ে যেতে হবে, এই দুটোই কিন্তু লাগবে। এবারে দেখো, এই সবগুলোতে কিন্তু সেলফ অ্যাটেস্টেড করতে হবে এবং সেলফ অ্যাটেস্টেডটা তুমি বাড়ি থেকে করে নিয়ে যেতে পারো বা ওইখানে গিয়েও করতে পারো। কিন্তু তোমাকে এখানে মনে রাখতে হবে সেলফ অ্যাটেস্টেডটা কিন্তু ব্ল্যাক পেনে করলে চলবে না, ব্লু কালিতে বা ব্লু পেনে করতে হবে। মানে নীল কালিতে কিন্তু অ্যাটেস্টেডটা করতে হবে, কালো কালিতে কিন্তু করলে হবে না। কালো কালিতে করলে সেই জেরক্সটা ওরা বাদ দিয়ে দেবে, তারা বলবে যে নতুন একটা জেরক্সে নীল কালিতে সেলফ অ্যাটেস্টেড করো এবং আমাদের জমা দাও। তো এটা লাগছে, আর মোট 4 কপি ছবি লাগবে। তো এইগুলো লাগছে, কী কী ডকুমেন্টস এইগুলোই লাগছে। আর তোমার যদি কোনো কাস্ট থাকে সেই কাস্ট সার্টিফিকেটটা লাগবে। এবার দেখো, ভেরিফিকেশনের সময় ওরা একটা ফর্ম দেবে 3 থেকে 4 পেজে, 2 থেকে 3 পেজের একটা ফর্ম দিচ্ছে। তো ফর্মটাতে তোমার নাম লিখতে হচ্ছে, বাবার নাম লিখতে হচ্ছে, মায়ের নাম লিখতে হবে, ইমেল আইডি লিখতে হবে, আধার নাম্বার লিখতে হবে এবং তোমার যে সাবকাস্ট যদি তোমার জানা থাকে তাহলে তুমি সাবকাস্টটা লিখবে, যদি তোমার সাবকাস্ট না জানা থাকে তুমি সেটা স্কিপ করতে পারো। এবং আইডেন্টিফিকেশান মার্ক লিখতে হবে। আইডেন্টিফিকেশান মার্কটা কিন্তু নিজেরা লিখবে না, তোমার আইডেন্টিফিকেশান মার্ক দুটো কী সেটা তুমি স্যারদের দেখাবে, স্যাররা দেখে কিন্তু ওনারাই লিখে দেবে তোমার ওই ফর্মটাতে যে আইডেন্টিফিকেশান মার্ক কী, নিজেরা কিন্তু লিখবে না। তো এই মোটামুটি ওখানে করতে হচ্ছে। আর ওখানে 3 থেকে 4 লাইনের একটা সেলফ ডিক্লারেশনের মতো থাকছে লেখা, সেটা কিন্তু তোমাকে রানিং হ্যান্ডরাইটিংয়ে কিন্তু লিখতে হবে সেটার মধ্যে। তো সেটার মধ্যে কাটাকুটি করো না, সেটা ঠিক করে দেখে আস্তে আস্তে সাবধানে লেখো। এবার দেখো, ওখানে সিগনেচার করার সময় কিন্তু অনেকের সিগনেচার ম্যাচ হচ্ছে না। তো তোমরা ঠিক করে একবার দেখে যাও যে তোমরা যখন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করেছিলে তখন সিগনেচারটা কীভাবে করেছিলে সেইটা দেখে যাও এবং সেই মতোই সিগনেচার করার চেষ্টা করো, যাতে তোমাকে ওইখানে কোনো অসুবিধার সম্মুখীন না হতে হয়। এবার দেখো, তোমার যেগুলো ডকুমেন্টস মাধ্যমিক হোক, উচ্চ মাধ্যমিক হোক বা আইটিআই হোক, সেখানে যদি তোমার নামের বানান বা তোমার বাবার নামের বানান বা তোমার মায়ের নামের বানান বা কোনো কিছু ডেট, ইস্যু ডেট বা তোমার জন্মের যে তারিখ, তো সেই যে ডেট তোমার যদি সেগুলো কোনো কিছু ভুল থাকে, যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু তোমাদেরকে অ্যাফিডেভিট নিয়ে যেতে হবে। অ্যাফিডেভিট কিন্তু নিয়ে যেতে হবে, অ্যাফিডেভিট না নিয়ে গেলে কিন্তু তারা অ্যাকসেপ্ট করবে না বা তারা তোমাদেরকে বলবে যে পরে তুমি অ্যাফিডেভিটটা আবার জমা করো। তো তোমরা আগে থেকে কিন্তু অ্যাফিডেভিট বানিয়ে নাও, যাদের ক্ষেত্রে এরকম ভুলগুলো আছে, বানানের ভুলগুলো আছে বা কোনো তারিখের ভুলগুলো আছে। তো অ্যাফিডেভিট তোমরা নোটারি করতে পারো বা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট সেখান থেকেও করাতে পারো। নোটারি করলে টাকাটা সামান্য একটু কম হবে, আর ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট করলে টাকাটা সামান্য একটু বেশি লাগে অ্যাফিডেভিট করানোর সময়। তো অ্যাফিডেভিট কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে। আরেকটা বলে দিই, কাস্ট সার্টিফিকেট যাদের আছে, এসসি এসটি হোক, ওবিসি হোক, ইডাব্লিউএস হোক, তো এইসব কাস্ট সার্টিফিকেটে কিন্তু যাদের বানান ভুল আছে বা কোনো ডেট ভুল আছে, সেক্ষেত্রে কিন্তু অ্যাফিডেভিট নিয়ে গেলে হবে না। হ্যাঁ, আমি আরেকবার রিপিট করছি, কাস্ট সার্টিফিকেটের ক্ষেত্রে কিন্তু কোনো কিছু অ্যাফিডেভিট তারা অ্যাকসেপ্ট করবে না। তো কাস্ট সার্টিফিকেট যখন তোমরা বানাচ্ছ বা বানিয়েছো, তো সেটা একটু দেখে শুনে বানাও যে তুমি সব কিছু, তোমার নাম, বাবার নাম, মায়ের নাম, তোমার গ্রামের নাম, কোনো তারিখ, জন্ম তারিখ বা আধার নাম্বার, সেগুলো সব ঠিকঠাক দিচ্ছ কি না সেগুলো কিন্তু ঠিক করে দেখে শুনে বানাও। কেন সেখানে যদি কোনো কিছু ভুল হয় সেটা কিন্তু অ্যাফিডেভিট তারা অ্যাকসেপ্ট করছে না। এবারে দেখো, যখন তোমরা অনলাইন ফর্ম ফিল আপ করেছিলে তখন দেখবে অনেকে এটা খুঁজে পাচ্ছিলে না যে আমার পাসিং ডেট বা রেজাল্ট আউট ডেট, মাধ্যমিকের হোক, উচ্চ মাধ্যমিকের হোক বা আইটিআই হোক, কবে রেজাল্ট আউট হয়েছে সেই ডেটটা কিন্তু রেজাল্টের বা মার্কশিটের মধ্যে লেখা নেই। তো সেটা কী করবো? দেখো, মার্কশিটে কিন্তু লেখা না থাকলেও সার্টিফিকেটে কিন্তু সেই ডেটটা অবশ্যই লেখা আছে। তো
অনেকেই কিন্তু ফর্ম ফিল আপের টাইম তখন গুগল থেকে সার্চ করে এই নানা রকম দিক থেকে কিন্তু কালেক্ট করে লিখেছিলে, তো সেখানেও কিন্তু অনেকের ভুল হয়েছে। তো দেখো, সেখানে যদি তোমরা যদি ভুল করে থাকো সেটার কোনো কিছু প্রবলেম হবে না, সেটা তোমরা বুঝিয়ে বলবে যে আমরা এটা ভুল করেছি, এটা ভুলবশত লিখে ফেলেছি, সেটা ক্ষেত্রে কোনো কিছু কিন্তু ইস্যু হবে না। এবারে দেখো, এখন তুমি যখন নতুন করে ডকুমেন্টস আপলোড করছো সেখানেও একই প্রবলেম হচ্ছে যে আমার তো মার্কশিটের মধ্যে পাসিং ডেট বা ইস্যু ডেট সেটা তো নেই, তাহলে আমি কি লিখবো? তো মার্কশিটে না থাকলেও সার্টিফিকেটের মধ্যে কিন্তু সেই ডেটটা আছে, তোমরা সেটা ভালো করে লক্ষ্য করবে। মার্কশিট কিংবা সার্টিফিকেট দুটোর মধ্যে কিন্তু একটাতে কিন্তু ডেট দেওয়াই আছে, তো ওই যেই ডেটটা দেওয়া আছে তোমরা কিন্তু সেই ডেটটাই দেখো এবং সেই ডেটটাই লিখো। এবার দেখো, অনেক সময় আছে প্রিন্টিং ডেট আছে এবং ইস্যু ডেট এবং রেজাল্ট আউট ডেট, এগুলো কিন্তু মোটামুটিভাবে একই নয়। দেখো, প্রিন্টিং ডেট মানে তুমি যে ডেটে ওই সার্টিফিকেটটা প্রিন্ট করছে সেইটা হচ্ছে ডেট, কিন্তু রেজাল্ট আউট ডেট কিন্তু আলাদা। তো ওইখানে কিন্তু তোমরা দেখবে আইটিআই ক্ষেত্রে কিন্তু দেওয়াই আছে যে রেজাল্ট ডেট বলে দেওয়া আছে, প্রিন্টিং ডেট কিন্তু আলাদা দেওয়া আছে। এবার দেখো, সেই ডেটটা কিন্তু একই থাকতেই পারে, থাকবে না আমি সেটা বলছি না, কিন্তু ডেটটা কিন্তু একই নয়। আর যদি তোমাদের মার্কশিট বা সার্টিফিকেটে ওই রেজাল্ট ডেট বা রেজাল্ট আউট ডেট, পাসিং ডেট এইসব যদি না লেখা আছে, যদি প্রিন্টিং ডেট লেখা আছে তাহলে ওই প্রিন্টিং ডেটটাই কিন্তু তোমরা দেবে। যদি শুধু প্রিন্টিং ডেট লেখা থাকে তাহলে শুধু প্রিন্টিং ডেটটাই দেবে, সেটাতেও অ্যাকসেপ্ট হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। এবার দেখো, আইটিআইয়ের যে সার্টিফিকেট বা মার্কশিট তাদের ক্ষেত্রে আরেকটা সমস্যা হচ্ছে, যারা 2016, 17, 18 এইসব ইয়ার থেকে আইটিআই পাস করেছো, তো তাদের ক্ষেত্রে যে একটা সার্টিফিকেট ছিল বা মার্কশিট ছিল এখন কিন্তু আবার ডিজিটালি পাওয়া যাচ্ছে, সেটা নিশ্চয়ই সবাই জানো এবং অনেকে ডিজিটালি বের করেছো। তো সেখানে কিন্তু দেখবে ইস্যু ডেট বা সার্টিফিকেট ডেট, রেজাল্ট আউট ডেট, মানে এইসব যেসব ডেটগুলো সেগুলো কিন্তু মিল খাচ্ছে না। তো সেটা নিয়ে টেনশন করার কিন্তু কোনো কারণ নেই, কারণ তুমি যদি পুরাতন সার্টিফিকেটটা আপলোড করো এবং পুরাতন যে সার্টিফিকেট সেটা তুমি যদি ডিপির দিন সেখানে সাবমিট করো, তাহলে পুরাতন মার্কশিট বা সার্টিফিকেটে যে ডেটটা আছে সেই ডেটটাই কিন্তু তোমরা লিখবে এবং সেই ডেটটাই তোমরা বসাবে। এবং যদি তোমরা নতুন ডিজিটালিভাবে যারা বের করেছো, যদি সেই সার্টিফিকেট বা মার্কশিটটা যদি তোমরা সাবমিট করো তাহলে সেইটাতে যে ডেটটা আছে তোমরা সেই ডেটটাই দেবে। সেখানে দেখো, একটা দেওয়া আছে সার্টিফিকেট ইস্যু ডেট বা, তো সেটাতে কোনো কিছু প্রবলেম হবে না। ইস্যু ডেট মানে কিন্তু আলাদা, সার্টিফিকেটটা তুমি যখন ডিজিটালিভাবে তুমি বের করছো, তো ডিজিটালি যেই দিন ইস্যু হয়েছে সেই দিন সেই ডেটটাই থাকবে ইস্যু ডেট। তো ডিজিটালি ইস্যু ডেট, দেখো তোমরা যদি 16 সালে পাস করে থাকো তাহলে তুমি ওই সার্টিফিকেট দেখতে পাবে যে 16 সালের কোনো একটা 2016 সালের কোনো একটা ডেট আছে, কিন্তু ধরো ডিজিটালি সার্টিফিকেটটা ইস্যু হয়েছে 2022 সালে বা 23 সালে ইস্যু হয়েছে, তো তুমি তারপর ডাউনলোড করছো, তো সেখানে তো ইস্যু ডেটটা 2023 সালে বা 22 সালের ডেটটাই থাকবে, সেখানে কিন্তু 2016 সালের ডেটটা থাকবে না। কারণ এটা কিন্তু মার্কশিট ডেট বা সার্টিফিকেট ডেট বা পাসিং আউট ডেট নয়, এটা হলো সার্টিফিকেট ইস্যু ডেট। সার্টিফিকেট যেদিন তোমার ইস্যু হয়েছে তো সেই ডেটটা এখানে দেওয়া আছে, তো ওটার জন্য অযথা চিন্তা করার কোনো কারণ নেই। তুমি যেই সার্টিফিকেট বা যেই মার্কশিটটা ওখানে সাবমিট করবে সেইটাতে মধ্যে যে ডেটটা দেওয়া আছে সেই ডেটটাই তোমরা লিখবে, কোনো কিছু প্রবলেম হবে না। এবার দেখো, তুমি সাবমিট করছো যে ডিজিটালি সার্টিফিকেটটা, কিন্তু তুমি ইস্যু ডেট দিয়েছো পুরাতন, মানে তোমার কাছে পুরাতন যে সার্টিফিকেট বা ইয়ে আছে মার্কশিটটা আছে সেই ডেটটা কিন্তু তুমি দিচ্ছ, তো সেটা করলে হবে না। তোমাকে এটা শিওর এবং তোমাকে এটা নিজের দিক থেকে ক্লিয়ার থাকতে হবে যে আমি কোন ডেটটা দিয়েছি এবং কোন সার্টিফিকেটটা আমি দেবো। তো যেই সার্টিফিকেট দেবে সেইটাতে যেই ডেটটা দেওয়া আছে সেই ডেটটাই কিন্তু তোমরা দেবে। এবার দেখো, অনেকে কিন্তু প্রশ্ন করছে এবং আমাকে পার্সোনালভাবে ফোন মেসেজ সবই করেছে যে আমার কাছে আইটিআইয়ের মার্কশিট আছে কিন্তু সার্টিফিকেট নেই, সার্টিফিকেট ডাউনলোড হচ্ছে না। তো দেখো, এটা কিন্তু তোমাদের দোষ, তোমরা টাইম যখন ছিল তখন কিন্তু ডাউনলোড করোনি, ডাউনলোড করতে টাইম ছিল এবং এখন কোনো কারণে হয়তো সেটা সার্ভার ডাউন চলছে, হচ্ছে না, হতেই পারে। তো ওটার জন্য চিন্তা করো না, আবার তোমরা চেষ্টা করো, ডাউনলোড করার চেষ্টা করো। যদি না হচ্ছে তোমরা নিজেদের কলেজে যোগাযোগ করো এবং কলেজে গিয়ে বলো যে এই ডেটে আমার ডিবি আছে, আমি আমার এটা ডাউনলোড করতে পারছি না, সার্টিফিকেট হোক বা মার্কশিট হোক। তো কলেজ থেকে অবশ্যই তোমাকে সাহায্য করবে। তোমরা কলেজে যোগাযোগ করো, যে যে কলেজ থেকে পাস আউট করেছো, আমি সবাইকে বলছি যে তোমরা তোমাদের কলেজ থেকে যোগাযোগ করো।
এবার আসা যাক কাস্ট সার্টিফিকেট নিয়ে। দেখো কাস্ট সার্টিফিকেটে আমি যেমনটা বলেছি, আগেও বলেছি যে এসসি এবং এসটি এদের কাস্ট সার্টিফিকেট নিয়ে কোনো রকম কিছু অসুবিধা হচ্ছে না। অসুবিধা হচ্ছে ইডাব্লিউএস এবং ওবিসি এদের সার্টিফিকেটটা নিয়ে। তো ইডাব্লিউএসটা প্রথমে বলে দিই, ইডাব্লিউএসটা তোমার ফর্ম ফিল আপের টাইমে তুমি যে ইডাব্লিউএস সার্টিফিকেটটা দিয়েছিলে সেই সার্টিফিকেটে কিন্তু ওরা জমা নেবে, এবং তোমার কাছে যদি তার পরের বছরের সার্টিফিকেটগুলো থাকে তাহলে সেগুলো তোমরা ইচ্ছা করলে জমা দিতে পারো এবং জমা না দিতে পারো, তাতে কোনো কিছু প্রবলেম হবে না। এবার ইডাব্লিউএস সার্টিফিকেটের ক্ষেত্রে বলেছি, দেখো যে হয়তো তোমার কাছে সার্টিফিকেট আছে 2021-22, যে ভ্যালিড ইয়ার 2021-22 সেটার সার্টিফিকেট আছে, এবং তুমি ফর্ম ফিল আপ করেছো 2024 এবং সেই সার্টিফিকেটটা দিয়েছো, তাহলে তোমার সেই সার্টিফিকেটটা কিন্তু ভ্যালিড হবে না। তোমার সার্টিফিকেটটা ওখানে ভ্যালিড হবে না, তারা কিন্তু অ্যাকসেপ্ট করবে না। তো সেই সার্টিফিকেটটা কিন্তু তুমি ফলসভাবে এখানে সাবমিট করেছো, কারণ তোমরা জানো যে 31শে মার্চ প্রতি বছর 31শে মার্চের পর থেকে কিন্তু সার্টিফিকেট ইনভ্যালিড হয়ে যায়, সেটা কিন্তু ভ্যালিড থাকে না। তো যারা এরকম করেছো তাদের সার্টিফিকেটগুলো কিন্তু ভ্যালিড হবে না। এবারে তারপরে ধরো তোমার কাছে যদি 2023-24 ভ্যালিড ইয়ারের সার্টিফিকেট থাকে, তো সেটা এবং তুমি সেই সার্টিফিকেটটা যদি ফর্ম ফিল আপ করে থাকো তো সেই সার্টিফিকেটটা অ্যাকসেপ্ট হবে, এবং তোমরা যে ওই 2024 সালে পরে যাওয়ার ফর্ম ফিল আপের জন্য লিঙ্ক ওপেন হয়েছিল, তখন যদি ফর্ম ফিল আপটা করেছো এবং তোমার কাছে যদি 2024-25 ভ্যালিড ইয়ারের সার্টিফিকেটটা থাকে ইডাব্লিউ সার্টিফিকেটটা, তাহলে সেটা তোমার ভ্যালিড হবে, এবং সেটা তোমার কাছে শিওর হতে হবে যে তুমি যেদিন ফর্ম ফিল আপ করছো তার আগে কিন্তু যে কোনো ডেটে সার্টিফিকেটটা ইস্যু হওয়া চাই। তো এটা গেল ইডাব্লিউএস সার্টিফিকেট। তো ইডাব্লিউএস সার্টিফিকেট নিয়ে যদি আরও কিছু তোমরা জানতে চাও, আমার একটা ডিটেলস ভিডিও আছে, সেখানে গিয়ে তোমরা ভিজিট করতে পারো। এবার দেখো ওবিসি সার্টিফিকেটের ক্ষেত্রে একটা প্রবলেম হচ্ছিল, দেখো আমি আরআরবি চেন্নাই সেই বোর্ডের ক্ষেত্রে কথা বলছি, পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। 15 এপ্রিল যে ডিপি ছিল সেদিন কিন্তু পুরাতন ওবিসি সার্টিফিকেট সেটা কিন্তু তারা অ্যাকসেপ্ট করেছিল, সেদিন কিন্তু কোনো কিছু প্রবলেম হয়নি। কিন্তু 16 এপ্রিল থেকে কিন্তু প্রবলেম হচ্ছিল, আমার এবং আমার শিফটেই কিন্তু 3 জনের প্রবলেম হয়েছিল। তাদের কাছে পুরাতন ওবিসি সার্টিফিকেট ছিল, কিন্তু তাদের কাছে নতুন সার্টিফিকেট বা ডিজিটালি যেটা সার্টিফিকেট সেটা কিন্তু ছিল না, কিন্তু তার জন্য কিন্তু ওখানে অ্যাকসেপ্ট করেনি, এবং ওদেরকে কিন্তু বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল এবং টাইম দেওয়া হয়েছিল যে এই ডেটের মধ্যে তোমরা আসো, আবার ঠিক করে নিয়ে আসো। তো তারা কিন্তু আবার 29 এপ্রিল বা 30 এপ্রিল যায়, এবং তারা বলে যে তারা ডিজিটাল সার্টিফিকেট কোনোভাবে বের করতে পারছে না। তো তাদেরকে কিন্তু তারা 3 জনে কিন্তু জেনারেল কাট অফ ক্লিয়ার করেছিল, ইউআর কাট অফ ক্লিয়ার করেছিল। তো তাদেরকে একটা কাগজের মধ্যে লিখতে হলো যে তাদেরকে জেনারেল ক্যাটাগরি বা ইউআর ক্যাটাগরিতে নেওয়া হোক। তো তাদেরটা সব এই প্রবলেমটা সলভ হয়েছিল, কিন্তু এখন কোনো কিছু প্রবলেম হচ্ছে না, কারণ এখন আরআরবি কলকাতা বোর্ড থেকে কিন্তু আরআরবি চেন্নাই বোর্ডে ফোন করা হয়েছিল যে এরকম এটা কিন্তু প্রবলেম হওয়ার কথা নয়, এরকম প্রবলেম করলে চলবে না। তো এখন কিন্তু সেরকম প্রবলেম হচ্ছে না। এখন যদি তোমার কাছে ওবিসি এনসিএল যদি পুরাতন সার্টিফিকেটটাও থাকে তাহলে সেটাও কিন্তু তারা অ্যাকসেপ্ট করছে। নতুন যে ডিজিটালিটা ডিজিটাল চাই, তো সেটা কিন্তু দরকার হচ্ছে না, সেটা কিন্তু সেই প্রবলেমটা কিন্তু মিটে গেছে। এবং নতুন যদি ডিজিটালে বার করতে পারছো তাহলে তো খুবই ভালো, এবং ডিজিটালি বের করার পর দেখে নেবে যে ডিজিটালি সিগনেচার ভ্যালিডেট করা আছে কি না। তো যদি থাকে তাহলে তো ভালো, যদি না থাকে তাহলে সেটা ভ্যালিডেট করে তারপরে তুমি প্রিন্ট আউট করো। ওবিসি সার্টিফিকেটে আরেকজন প্রশ্ন করছিল যে ওবিসি যে এনসিএল সেটা পুরাতনটা দেবো না নতুনটা দেবো। তো আমি বলছি তুমি নতুনটাই দাও, পুরাতনটাও দিতে পারো, কোনো প্রবলেম নেই। নতুনটাই দাও, নতুনটাই যদি আপলোড করো, অনলাইনে আপলোড করতে হয় ডকুমেন্ট ভেরিফিকেশন আগে, তো সেখানে তুমি নতুনটাই আপলোড করো, সেটাতে কোনো কিছু প্রবলেম হবে না। তুমি যেটা খুশি ইচ্ছা করো, এবং সাথে কিন্তু দুটোই নিয়ে যাবে, যদি ওরা যখন যেটা দেখতে চাইবে তুমি সেটাই কিন্তু দেখিয়ে দেবে। এবং তোমরা যদি রেলওয়ে ফরম্যাটে বানাতে পারো তাহলে রেলওয়ে ফরম্যাটে বানিয়ে নাও, যে কোনো কাস্ট সার্টিফিকেট এসসি এসটি হোক, ওবিসি হোক বা ইডাব্লিউএস হোক, যদি রেলওয়ে ফরম্যাটে বানাতে পারছো বানিয়ে নাও। আর যদি না বানাতে পারছো তাতেও কিন্তু কোনো কিছু প্রবলেম হবে না, তোমার কাছে যেটা আছে সেটা নিয়ে চলে যাও, সেটা অ্যাকসেপ্ট হবে। এরপরে দেখো, এরপরে তো তোমাকে সেদিনই মেডিকেলের একটা লেটার দিয়ে দেওয়া হবে যে তোমার কোন হাসপাতালে তোমার মেডিকেল পড়ছে। তো দেখো, যদি আরআরবি চেন্নাইয়ের ক্ষেত্রে যদি আরআরবি এগমোর যে ওদের হেলথ সেন্টার বা হসপিটাল সেখানে যদি পড়ে সেটা তোমার কাছে হচ্ছে, কিন্তু আমি দেখো তোমাদের বলছি যাদের চোখের ক্ষেত্রে একটু প্রবলেম আছে তারা
তাদের যদি আরআরবি মানে এগমোর চেন্নাই এগমোর হসপিটালে না পড়ে সেটাই কিন্তু ভালো হবে। কারণ এগমোরে কিন্তু চোখের টেস্টের ক্ষেত্রে একটু প্রবলেম হচ্ছে, অনেক কিছু প্রবলেম যাদের হয়তো এমনিতে চোখ ঠিকঠাক আছে বা 6/12 6/9 আছে, ওখানে কিন্তু সেরকম হচ্ছে না, জানি না কীভাবে কী চেক হচ্ছে। তবে এরকম অনেকের অনেক প্রবলেম আসছে এবং আমারও সেই প্রবলেমটা হয়েছিল, আমারও এগমোরেই পড়েছিল, আমাকে সেই প্রবলেমের মধ্যে যেতে হয়েছিল। এবং আমি বাদ দিয়ে আরও কিন্তু অনেকে আমার পার্সোনালিভাবে জানিয়েছে, আমার ভিডিও দেখে আমাকে ফোন করেছে যে আমার এই প্রবলেম হচ্ছে। তো তোমরা সেটাই আশা করো যে যাদের চোখের প্রবলেম আছে তাদের জন্য এগমোর হসপিটালে না করে, মানে তোমাকে বাদ দিতে পারবে না, তোমাকে আবার হয়তো টাইম দেবে, আবার অন্য হাসপাতালে পাঠাচ্ছে ই করার জন্য, চেক করার জন্য। তো সেটাই তোমরা আশা করো যাতে যাদের চোখের প্রবলেম আছে তাদের জন্য এগমোর হাসপাতালে মেডিকেলটা না করে। তো এই ছিল আজকের ভিডিও। তো আশা করি ডিবি রিলেটেড আর কারো কিছু কোনো প্রবলেম থাকবে না। যদি কিছু বাদ থেকে যায় আমার, তোমরা কমেন্টে জানাও, আমি সবাইকে উত্তর দিচ্ছি। এবং আশা করি আর কিছু বাদ থাকবে না। এবং সবার জন্য শুভকামনা রইল। সবাই যাদের এখনও ডিবি বাকি আছে ভালো করে ডিবি কমপ্লিট করো, ভালো করে মেডিকেল কমপ্লিট করো এবং খুব তাড়াতাড়ি জয়েনিং করো।